সো ওয়েলকাম আমাদের নার্সিং এক্সট্রা চ্যানেলে। আমরা চলে এসেছি পার্ট 3। আমরা 1 অ্যান্ড 2 এখানে ডিসকাশন করেছি রিমেনিং যে কোশ্চেনগুলো আছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। তো সেই পেপারটা আজকে আমরা সবটাই সলভ করে নেবো আপ টু 100। ওকে, তো চলো লেটস স্টার্ট। আমাদের শুরু করা যাক। তো প্রথমে কি বলছে দেখো, বলছে হাইপোথাইরয়েডিজম ইন এ অ্যাডাল্ট ইজ নোন অ্যাজ। অ্যাডাল্টের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে বি, মাইক্সেমা। ওকে, এখানে দেখো দুটো কথা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে থাইরয়েডের সিক্রেশন অনেক বেড়ে গেছে, আর একটা হচ্ছে গিয়ে হাইপারথাইরয়েডিজম। হাইপো এখানে হচ্ছে গিয়ে সিক্রেশন অনেক কমে গেছে, আর হাইপার যেখানে হচ্ছে আমাদের সিক্রেশন অনেক বেড়ে গেছে। তো হাইপোথাইরয়েডিজম অ্যাডাল্টের ক্ষেত্রে যদি থাইরয়েড হরমোনের সিক্রেশন অনেক কমে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে মাইক্সেমা দেখা দেয়। কিন্তু যদি আবার বেড়ে যায় তাহলে কিন্তু তখন হবে গিয়ে গ্রেস ডিজিজ। এটা কিন্তু হয় কিন্তু হাইপারের জন্য। এবারে হচ্ছে গিয়ে ক্রেটিনিজম, এটাও কিন্তু হয় হাইপোথাইরয়েডিজম, কিন্তু এখানে আমাদের হচ্ছে গিয়ে মেনলি এটা হচ্ছে গিয়ে কনজেনিটাল হয়। ঠিক আছে, কনজেনিটাল হয়। কনজেনিটাল হওয়ার জন্য এটা মাকে মানে তো মার আর কি বেশি অ্যাফেক্ট করে। ঠিক আছে, আর এখানে হচ্ছে অ্যাডিশন ডিজিজ, এটাও আমরা জানি যে যখন হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোনগুলো যখন সিক্রেশন কমে যাচ্ছে তখন বলছি। ওকে, চলো নেক্সট। Freud classified all mental content and the operation into the categories of। আমরা সবই জানি যে সাইকোলজিতে ফ্রুড যেটা সিগময়েড ফ্রুড যিনি আছেন উনি হচ্ছেন গিয়ে সাইকোলজির জনক বলা হয়, ফাদার অফ সাইকোলজি। তো উনি যে তিনটে জিনিসের ওপর উনি মেনলি কাজ করেছেন সেটা হচ্ছে গিয়ে কনসিয়াস, প্রিকনসিয়াস অ্যান্ড এ আনকনসিয়াস মাইন্ড। এই তিনটে মাইন্ডের ওপরই উনি যত থিওরি যত রিসার্চ করেছেন। ওকে, নেক্সট হাইন্ড মিল্ক ইজ রিচার ইন, মানে বলছে একটা তো মিল্ক তো আমরা জানি অনেক রকমের হয়, কিন্তু যখন হচ্ছে গিয়ে 4 মিল্ক বলবো সেখানে কিন্তু আমার যতটা ফ্যাট বা হচ্ছে গিয়ে ক্যালোরি যতটাই যা থাকুক না কেন সেটার থেকে বেশি কিন্তু থাকে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে বি, ফ্যাট হচ্ছে গিয়ে সব থেকে বেশি পরিমাণে এখানে থাকছে। ওকে, চলো নেক্সট। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার ইজ আন্ডার দ্য প্রোগ্রাম অফ। এখানে বলছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটা আমাদের কোন প্রোগ্রামের আন্ডারে পড়ছে। তো এখানে হবে গিয়ে অপশন এ আছে আয়ুষ্মান ভারত, বি হচ্ছে IMNCI, দেন দ্য UIP অ্যান্ড দ্য ন্যাশনাল হেলথ মিশন। এখানে সঠিক অ্যান্সার হবে আয়ুষ্মান ভারত। তো আয়ুষ্মান ভারতেই মধ্যে আমাদের এখানে কি থাকে না, এদের এম হচ্ছে কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার করা। এই সেন্টারটা আমার মেন এই আয়ুষ্মান ভারতের লক্ষ্যই হচ্ছে গিয়ে কম্প্রিহেন্সিভ মানে কি, মানে সমস্ত দিক থেকে যতটা সুন্দর বা সম্ভব হয় কম্প্রিহেন্সিভ একটা প্রাইমারি। ঠিক আছে, যেহেতু কমিউনিটির মধ্যেই থাকছে বেস লেভেলের মধ্যে, তো প্রাইমারি একটা হেলথ কেয়ার সবাইকে প্রোভাইড করা কিন্তু এর এম এর মধ্যে থাকছে। এটাই কিন্তু আয়ুষ্মান ভারতের মেন এম বলতে পারো। ওকে, নেক্সট দ্য ব্রোকা অ্যাফাইজিয়া ইজ ক্যারেক্টারাইজ বাই, এই যে এই কথাটা এসেছে মানে এটা আমাদের হবে গিয়ে স্পিচ রিলেটেড কিছু। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনটা আছে আমার, একটা হচ্ছে ইনএবিলিটি টু কম্প্রিহেন্ড স্পিচ, একটা হচ্ছে ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ, একটা হচ্ছে ইনএবিলিটি টু রিড, আর একটা হচ্ছে ইনএবিলিটি টু রাইট। তাহলে আমার এ আর বি এর মধ্যে কনফিউশন হওয়ার কথা। এখানে সঠিক অ্যান্সার যেটা যাবে সেটা হচ্ছে ইনএবিলিটি টু প্রডিউস স্পিচ, মানে হচ্ছে গিয়ে আমার স্পিচ যেটা কথা আমরা উৎপন্ন করতেই পারবো না, এতে দিয়ে আমাদের এবেল হব না, তো ইনএবিলিটি দেখা দেবে। আর এই যে ব্রোকা এরিয়া যেটা, সেটা আমাদের মেইনলি কোথায় দেখা যাচ্ছে, ব্রেন তো বটেই, তাও যদি স্পেসিফিক করে বলি তাহলে হচ্ছে গিয়ে ফ্রন্টাল লোবের মধ্যে এটা আমার লোকেশনটা থাকে, যেটা হচ্ছে আমাদের স্পিচ প্রডিউশনে হেল্প করছে। ওকে, নেক্সট বলেছে যে ইন এ থেরাপিউটিক কমিউনিটি পেশেন্ট পার্টিসিপেটস ইন এ ডিসিশন মেকিং অ্যান্ড এ প্রবলেম সলভিং প্রসেস, দিস রেফার টু। দেখো এখানে ভালো করে পড়ো, এটা কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে থেরাপিউটিক কমিউনিটির মধ্যে, থেরাপিউটিক কমিউনিটি মানে কি, মেন্টালি যে হেলথটা ঠিক নেই তো তার জন্য পেশেন্ট এসেছে, সেইখানে তাকে একটা তোমার থেরাপিউটিক কমিউনিটির মধ্যে মানে তার সেখানে চিকিৎসা হচ্ছে, তো আমরা সেটাকে থেরাপিউটিক কমিউনিটি বলি। তো সেখানে পেশেন্ট পার্টিসিপেট করছে যে তার ডিসিশন মেকিং আর প্রবলেম সলভিং প্রসেসটা, কিন্তু এখানে যাই করছে কিন্তু হ্যাঁ একটা নার্স বা একটা মেডিকেল টিম বলো তার আন্ডার সুপারভাইজনে অবশ্যই থাকছে, বাট
এই যে ডিসিশন মেকিংটা আর হচ্ছে গিয়ে প্রবলেমটা সলভ করা, এটা কিন্তু পেশেন্ট সেলফ করবে, ঠিক আছে। দেখো এটা তো কখনোই একটা অটোক্রেটিক হবেই না, স্ট্রাকচার হবে, ডেমোক্রেটিক হবেই না, স্ট্রাকচার হবে। তাহলে এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে স্টাফ ইনভলভমেন্ট নাকি স্ট্রাকচার কিন্তু পেশেন্ট ইনভলভমেন্ট, এখানে কি বললাম পেশেন্টের সেলফই হবে, মানে পেশেন্টের দ্বারাই হবে, তাই এখানে সঠিক আনসার হবে স্ট্রাকচারাল ফর্ম। এটা অবশ্যই একটা স্ট্রাকচারাল ফর্ম থাকে, একটা প্ল্যান মেথডই এটা, যেটা হচ্ছে কি পেশেন্ট ইনভলভমেন্ট থাকে, মানে পেশেন্টই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে আমার এই প্রবলেম, এটাকে এইভাবে আমরা মানে কোপ আপ করতে পারি, এই জিনিসটা কিন্তু সবটা পেশেন্টের মধ্যে নিজেদের মধ্যে ডিসকাশনে দেখা দেবে। ওকে ওকে নেক্সট, দ্য ম্যানেজমেন্ট অফ নজিয়া, দাঁড়াও, the management of the nausea as a side effect of lithium carbohydrate the management of nausea as a side effect of lithium carbonate including the instruction the patient to take the medicine। এখানে এত কিছু জানার দরকার নেই, এখানে শুধু একটা কথাই বলেছে যে আমি লিথিয়াম নেওয়ার পর যদি নজিয়া হচ্ছে সাইড এফেক্ট হিসেবে, তো এটা যাতে না হয় সেজন্য আমি কি করতে পারি, আফটার মিল মানে খাবার পরে নেব, বিটুইন মিল খাচ্ছি তার মধ্যেখানেই নেব, উইথ এ কার্বনেট বেভারেজ কিছু নেব, নাকি একটা লার্জ গ্লাস অফ ওয়াটার হবে। এরকম এখানে হচ্ছে কি আফটার মিল আর লার্জ গ্লাস অফ ওয়াটার দুটোই কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট, যাতে আমার নজিয়াটাকে প্রিভেন্ট করা যায়। কিন্তু যেহেতু আমাকে সব থেকে মোস্ট অ্যাকুরেট অ্যান্সারটা এখানে দেবো, সেই জন্য হবে কি উত্তর আফটার মিল। আফটার মিল করলে আমাদের স্টমাক ওখানে ভরা থাকছে, কিন্তু এর সাইড এফেক্টে কি বলতো, যদি হচ্ছে গিয়ে এমটি স্টমাকে আমরা খেয়ে থাকি, ঠিক আছে, মানে মেডিসিনটা নিয়ে থাকি, তাহলে সেটা কিন্তু একটা কারণই হবে, এটা একটা কজ হিসেবে দাঁড়াবে যে স্টমাক এখানে আপসেট হয়ে যাচ্ছে, সেখানে আরও বেশি ইরিটেবিলিটি দেখা দিচ্ছে, আরও বেশি নজিয়া ফিল হবে, ভমিটিং ফিল হবে। তো ওই সাইড এফেক্টটা প্রিভেন্ট করার জন্য আমরা সবসময় খাবারের পরে মেডিসিনটা খাবো। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে এ হেলদি প্রিভিয়াসলি নর্মোটিভ 26 year old G1 মানে গ্রাভিডা 1 বছর প্রেগনেন্ট হয়েছে P0, তো ও ক্লায়েন্ট এসেছে যে হচ্ছে কি এই কথাটার উপর আমাকে এতটা পড়ার দরকার নেই, মেন জিনিস সে হচ্ছে কত না 34 উইক জেস্টেশন, আর তার বিপি কত 142/94, তাই তো 142/94 mm অফ FG। তাহলে এখানের পরে আমি নেক্সট কি চেক করবো, দেখো এখানে তো এটা দেখলাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে 34। আমি যদি এখানে কি দেখাচ্ছে বিপিটা, আমরা কি জানি যে প্রি এক্লেমশিয়া বা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন যখন হচ্ছে তখন কিন্তু বিপি 140/90 mmHg মোর হবে বা ইকুয়ালও হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বিপি কিন্তু 140/90 জায়গায় 142/94, তাহলে বেশি আছে। আর আমাদের হচ্ছে গিয়ে 20 উইকস পেরিয়েও গেছে, তাহলে এখানে আমরা লিভার ফাংশন টেস্ট করবো না কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, না ইউরিন ফর প্রোটিন করবো, না ব্লাড ইউরিন অ্যাসিড করবো, এখানে সবকটা ইম্পর্টেন্ট করতে পারি। কিন্তু যেহেতু আমার বিপি হাই আছে, এটা একটা আমার প্রি এক্লেমশিয়াকে ইনডিউস করছে, সেই জন্য আমি সবসময় ইউরিন ফর প্রোটিন, এখানে কি দেখবো যে প্রোটিন ইউরিয়া, এখানে দেখবো +1 নাকি +2 নাকি +3 না +5, এই জিনিসটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তবেই আমরা এটাকে একটা ডায়াগনোস করতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছে মায়ের, তাই না। তাহলে আমার নেক্সট স্টেপই হচ্ছে বিপি দেখার পর ওখানে ইউরিন ফর প্রোটিনের জন্য স্যাম্পল কালেক্ট করে ল্যাব টেস্ট করা। ওকে চলো নেক্সট, সাডেন রিটার্ন টু এ নর্মাল টেম্পারেচার ফ্রম এ ভেরি হাই টেম্পারেচার উইদিন এ ফিউ আওয়ার্স। এখানে কি বলছে যে তার খুবই বেশি একটা টেম্পারেচার ছিল যেটা ফিউ আওয়ার্সের মধ্যে, কথাটা এই কথাটার উপর কিন্তু জোর দিতে হবে, ফিউ আওয়ার্স, ঠিক আছে, কি লিখছিলাম ফিউ আওয়ার্স, এই কথাটার উপরই জোর দিতে হবে। হঠাৎ সাডেন ড্রপ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যান্সার আসবে গিয়ে ক্রাইসিস। দেখো যখন হচ্ছে গিয়ে ক্রাইসিস হবে তখন হচ্ছে গিয়ে মনে করো টেম্পারেচারটা আমার অনেক বেশি আছে কিন্তু সাডেনলি ড্রপ করে গেল, ঠিক আছে, এটা কিন্তু এই দুটো কথার উপর জোর দিতে হবে। একটা হচ্ছে গিয়ে তোমার সাডেনলি ড্রপ করে নর্মাল টেম্পারেচারে চলে এলো, কিন্তু সেটা ফিউ আওয়ার্সের মধ্যে এলো, সেটা হচ্ছে গিয়ে ক্রাইসিস। বাট এর সাথে হচ্ছে গিয়ে লাইসিস কথাটা, লাইসিসের ক্ষেত্রে কি হবে, লাইসিসের ক্ষেত্রে হবে গ্র্যাজুয়াল ফলস, ঠিক আছে, মানে ধীরে ধীরে কমতে থাকবে, হুট করেই হবে না, কিছু টাইম টেকিং ব্যাপার হবে, মানে এটা বলতে পারি সেভারেল কিছু ডেজের ব্যাপার হবে, তারপর ঠিক আসবে। কন্টিনিউ মানে কি ফিভার বাড়তেই চলেছে। আর রেমিটেন্ট ফিভার মানে কি হবে না, এখানে হচ্ছে গিয়ে ফিভারটা তো বাড়বে কিন্তু
কখনো বাড়ছে, কখনো একটা দিনের একটা টাইম আছে যখন খুবই বাড়ছে, কিন্তু এটা হয়তো কমছে, কিন্তু কখনোই এটা একেবারে আমার নর্মাল টেম্পারেচারের মধ্যে ফিরে আসছে না। তো সেইটাকে আমার হলো রেমিটেন্ট ফিভার। কিন্তু এখানে তাহলে আমার কি বলেছে, সাডেন রিটার্ন ফিউ আওয়ার, সেই জন্য এখানে হবে গিয়ে ক্রাইসিস, বেস্ট অ্যান্সার। ওকে ওকে চলো নেক্সট, প্রিমোডিয়াল প্রিভেনশন ইন করোনারি হার্ট ডিজিজ। দেখো এখানে হচ্ছে গিয়ে সিএইচডি হয়েছে পেশেন্টটার, তাহলে এখানে আমার প্রাইমোডিয়াল প্রিভেনশন মানে কি, যখন আমার রিস্ক ফ্যাক্টর ওখানে প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে, যখন হচ্ছে গিয়ে অ্যাবসেন্ট আছে তার মানে রোগ হওয়ার আগেই আমি সেখানে প্রতিরোধ করব, কিন্তু তাও রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট নেই। কিন্তু প্রাইমারিতে কি হয়, প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে হচ্ছে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকে কিন্তু রোগটা তখন হয়নি, আর সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে রোগটা হয়েছে, আমার ডায়াগনোসিস ফেজে আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল তার ট্রিটমেন্ট চালু করতে হবে। থার্ড ডিগ্রি বা টার্সিয়ারি প্রিভেনশন, সেখানে আমি দেখবো যে তার রিহ্যাবিলিটেশনটা, যেটা সেটা তার ফার্দার ড্যামেজ না করতে পারে সেই জিনিসটা। তো যাই হোক, ওটা তো অনেক ডিটেলস বললাম। তো প্রাইমোডিয়াল প্রিভেনশন মানে এখানে সিএসডি ক্ষেত্রে কি করতে পারি, এক্সারসাইজ ইন হাই রিস্ক এরিয়া, দেখো বলেই দিয়েছে রিস্ক, আমি বলেছি কি রিস্ক থাকবে না, তাহলে এটা তো হবেই না। বিপি মনিটরিং, হ্যাঁ বিপিকে তো আমার একটা মনিটর করে যেতেই হবে, কিন্তু সল্ট রেস্ট্রিকশন যেটা আছে দেখো এটা হবে গিয়ে বেস্ট অ্যান্সার। মানে আমার কিছু রিস্কই নেই, কিন্তু আমি যদি আগে থেকেই নুন খাওয়াটাকে বন্ধ করে দিতে পারি, বিপি মনিটরিং আমরা সেকেন্ডেও করতে পারি তাই না, কিন্তু সল্ট রেস্ট্রিকশন মানে আমার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কিছু নেই, কিন্তু আমি কাঁচা নুন খাওয়াটা বন্ধ করছি, একটা মাত্রা অবধি নুন খাচ্ছি, অত্যাধিক নুন আমি খাচ্ছি না, সল্ট ইনটেক করছি না, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই সিএইচডি ক্ষেত্রে প্রিভেনশনটা অলরেডি স্টার্ট করে দিচ্ছি। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে নেক্সট, ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হুইচ স্টেজ অফ দ্য ইনফেকশন। দেখো আমি একটু আগে প্রিমোডিয়াল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারির ব্যাপারে বললাম, তো এখানেও সেম, আমার এখানে হবে গিয়ে দেখো প্রিমোডিয়াল মানে কি বলেছি যে রিস্ক ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকবে, তাই তো এখানে কি বলেছি আমি, রিস্ক ফ্যাক্টর অ্যাবসেন্ট। এখানে কি বলছে, ইনকিউবেশন পিরিয়ডে এখানে কি হচ্ছে যে টাইমে আমার ইনফেকশনটা আমার বডিতে এন্টার করলো সেখান থেকে আমার যে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমস দেখা দিচ্ছে সেই টাইম পিরিয়ডটাকে বলছি ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু এখানে আমার বলেছে ডায়াগনোসিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে কখন হবে, এটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কেন এই যে এই কথাটার মানেই হচ্ছে গিয়ে পিরিয়ড অফ ইলনেস। আমি কি বললাম, সেকেন্ডারিতে ইলনেস হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে, ডায়াগনোস করতে হবে, তাকে স্ক্রিনিং থাকবে এর মধ্যে, তো এই জন্য হচ্ছে কি এটা বেস্ট অ্যান্সার। ওকে next the nurse is assessing her client who has just returned from surgery, that best way to determine the pain medication is to, ঠিক আছে, মানে একটা সার্জারি করে একটা পেশেন্ট রিটার্ন এসেছে ওয়ার্ডের মধ্যে, তাহলে তার পেন মেডিকেশনটা যে আমি ডিটারমাইন করবো, তো সেটার বেস্ট অ্যান্সার কী হবে, ক্লায়েন্টের ভাইটাল সাইন্স চেঞ্জ হয়েছে তার জন্য পেন মেডিসিন দেবো, ক্লায়েন্টকে বলবো যে তার পেন স্কেল যেটা থাকে আমাদের 1 থেকে 10-এর মধ্যে, রেটিং স্কেল যেটা থাকে একবারে 0 থেকে 10-এর মধ্যে, সেখানেই তাহলে তাকে বলবো অ্যাসেস করার জন্য, পেশেন্ট তো কনসিয়াস আছে এটা তো বলতেই পারি, ফেসিয়াল এক্সপ্রেশন তো অবশ্যই দেখবো, আর হচ্ছে গিয়ে ডক্টর এসে কিছু অ্যাডভাইস দিচ্ছে কিনা সেটা তো অবশ্যই থাকছে, কিন্তু এখানে বেস্ট আমি সবার আগে যেটা করে রাখবো তার অ্যাসেসমেন্ট করতে হবে, তাই তো অ্যাসেসমেন্ট করবো, ডায়াগনোস করবো, তারপর প্ল্যানিং ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন করবো, তাহলে প্রথম অ্যাসেসমেন্ট করতে হবে, সেই জন্য এখানে আস্ক দ্য ক্লায়েন্ট টু রেট হিজ পেন অন দ্য স্পেন স্কেল, যেই স্পেন স্কেলসটা 0 to 10-এর মধ্যে থাকে, ওই স্কেলটা প্রথমে অ্যাসেস করে দেখে নেবো তার পেন স্কোর কত, তাহলে আমি ডক্টরকে বলতেও পারবো, আর একটা আমার কাছে প্রুফও থাকছে, স্টেটমেন্ট দিতে সুবিধা হবে, তো তারপর ডক্টর মেডিসিন দেবে, অ্যাডভাইস করবে। ওকে চলো, সাপ্লিমেন্টেশন অফ হুইচ ডিউরিং প্রেগনেন্সি ক্যান ইজ দ্য রিস্ক অফ নিউরাল টিউব, এই যে নিউরাল টিউব ডিফেক্ট বলেছে, আর কিছু দেখারই দরকার নেই, এটা পুরো ডিরেক্ট আমরা জানি, এটার অ্যান্সার হবে ফলিক অ্যাসিড। ওই জন্য ফলিক অ্যাসিড শুধু প্রেগনেন্সি নয়, যখন একটা প্ল্যানিং চলছে প্রেগনেন্সির, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে যখন হচ্ছে গিয়ে একটা মা প্রেগনেন্ট হচ্ছে, সেই প্রেগনেন্টের আগের অবস্থা থেকেই সে কিন্তু ফলিক অ্যাসিড ইনটেক করা শুরু করে দেবে, আর তার যদি প্রিভিয়াসলি যদি কোনো হিস্ট্রি থাকে তাহলে তো সে আগে থেকে তাকে ফলিক অ্যাসিডে স্টার্ট করতেই হবে, আর তখন ডোজটা একটু বেশিই হবে। ওকে নেক্সট, এ স্টেট অফ বিইং ফ্রি ফ্রম মাইক্রো অর্গানিজম ইজ কল্ড,
এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাসেপসিস। এটা হচ্ছে কি একটা স্টেট যেটা হচ্ছে মাইক্রো অর্গানিজমকে ফ্রি করা হয়, ঠিক আছে। স্টেরিলাইজেশন এখানে তো করাই হয়, ইনক্লুডিং হচ্ছে গিয়ে স্পোরগুলোকেও মেরে ফেলে, ঠিক আছে। আর যেটা হচ্ছে অ্যান্টিসেপটিক, এটা তো হচ্ছে গিয়ে একবারে তোমার স্পোরের যে গ্রোথ রোড এগুলো আছে তো সব কিছুই হচ্ছে গিয়ে কমিয়ে দিচ্ছে, প্রিভেনশনে সাহায্য করছে। অ্যাসেপটিক টেকনিক, এটা তো পুরো প্রসিডিওরের মধ্যেই আমরা মেনটেন করব যে যতটা সম্ভব ওর মাইক্রো অর্গানিজমটা কমে যায়, কিন্তু এখানে যে স্টেটটার কথা বলা হয়েছে ওটা হচ্ছে অ্যাসেপসিস। নেক্সট, হিমোফিলিয়া বি ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, এটাও আমরা সবাই জানি যে এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 কোথায় আছে? ফ্যাক্টর 9 হচ্ছে অপশন সি, ফ্যাক্টর 9। এই যে হিমোফিলিয়া বি, এটাকে আমরা আর কি বলে থাকি বলো? সরি, হিমোফিলিয়া বি কে আমরা বলে থাকি ক্রিসমাস ডিজিজ, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার, ঠিক আছে। এটা একটা জেনেটিক ব্লিডিং ডিসঅর্ডার, এটাকে আমরা ক্রিসমাস ডিজিজও বলে থাকি। যদি আমার অপশনে আছে ক্রিসমাস ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, তখনও কিন্তু অপশন হবে গিয়ে ফ্যাক্টর 9। এটা কিন্তু একটা মানে ক্লটিং ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট দেখি কি বলছে। নেক্সট এখানে বলছে যে হাইড্রোসেফালাস বেবির ক্ষেত্রে তার পারকিউশন করছে, একটা সাইন আসছে মানে ক্র্যাকপট একটা সাউন্ড আসছে, যেটা হচ্ছে গিয়ে তোমার হাইড্রোসেফালাস বেবির ক্ষেত্রে দেখা দিচ্ছে। তার অ্যান্সার কি হবে? এলিমিনেশন মেথডই দেখো পেয়ে যাবো, যেটা হচ্ছে চ্যাডউইক সাইন, যেটাকে আমরা বলি জ্যাকুইমিয়া সাইন। ওখানে কি হয় না, ব্লুইশ ডিসকালারাইজেশন হয়, ঠিক আছে। ব্লুইশ ডিসকালারাইজেশন হয়, ব্লুইশ ডিসকালারাইজেশন হয়ে হয় কোথায় না, একটা হচ্ছে ভ্যাজাইনা আর একটা হচ্ছে গিয়ে সার্ভিক্সে। কেন না, হাই ভাস্কুলার হয়ে যায় সেই জন্য ওইখানটা ব্লুইশ দেখায়। নেক্সট হচ্ছে গিয়ে তোমার কামিং সাইন, এটা তো আমরা মেনিনজাইটিসের সময় দেখতে পাবো। হোমেন সাইন কালকে এটা পড়েছি, ডিপ ভেন থ্রম্বোসিসের ক্ষেত্রে আমরা ডিবিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও করি, হোমেন সাইন পজিটিভ থাকলে বলি। তাহলে এখানে অপশন হচ্ছে গিয়ে সি কারেক্ট অ্যান্সার, ওকে। এখানে কি বলো, এখানে হচ্ছে গিয়ে ম্যাকুইন সাইনে আমরা দেখবো যে ইনক্রিজ করছে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা। নেক্সট দ্য টেকনিক ইউজ, এ দেখো এখানে হচ্ছে গিয়ে টিউবারকুলোসিসের জন্য আমরা হচ্ছে গিয়ে যে নিলসন স্টেনকে আমরা ইউজ করে থাকি। এখানে কি মানে এটা কি আসলে আমাদের সাহায্য করছে? এটা হচ্ছে গিয়ে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলিকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে, আইডেন্টিফাই করার জন্য, যেটা হচ্ছে গিয়ে আমাদের টিবি, ঠিক আছে। তাহলে জেল নিলসন স্টেন, এই স্টেনিং টেকনিকটাকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। নেক্সট, নর্মাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা তো আমরা খুবই জানি, এটা হচ্ছে গিয়ে 125 ml পার মিনিটে, ঠিক আছে। নেক্সট, এ চাইল্ড ইজ এবল টু বিল্ড 3 ব্লকস ডেভেলপমেন্টাল স্টেজ, এটা আমাকে কি জানতে চাইছে? এখানে আমাকে কিন্তু জানতে চাইছে ফাইন মোটরটা। এটার কিন্তু বেস্ট অ্যান্সার আমার হবে মানে 16 থেকে 22 মান্থের যদি বেবি হয় সে কিন্তু এবেল হবে 3টে ব্লককে তোমার অ্যারেঞ্জ করার জন্য। এবারে দেখো 16 থেকে 22-এর মধ্যে আমার বেস্ট অ্যান্সার হচ্ছে গিয়ে 18 মান্থস, তাহলে এখানে হচ্ছে 18 মান্থস হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট গেলো, নেক্সট সরি, কপার টি 375 শুড বি দ্য চেঞ্জ আফটার, এটা কত বছর অন্তর অন্তর আমরা চেঞ্জ করতে পারি? কারণ আমরা এর ভ্যালিডিটি জানি 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5। এখানে এই জিনিসটা তো আমরা জানি যে একটুখানি বেঁকানো থাকে, এরকম 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 করে থাকে আর এখানে তারপরে থাকে, এটা হচ্ছে গিয়ে কপারটি 375, কিন্তু আমার যদি বলে যে কপারটি 380 সেটার কিন্তু থাকবে 10 বছর অবধি, আর সেটা একেবারে টি এর মতন দেখতে হয়, ঠিক আছে, এরকম শেপের দেখতে হয়, ওকে। নেক্সট, ফার্স্ট ব্রিডিং ইন দ্য 6-month-old ইনফ্যান্ট ইজ টেকেন, গাইডলাইনটা কার? IMNCI গাইডলাইন অনুযায়ী। তাহলে এখানকার অনুযায়ী হচ্ছে গিয়ে আমার যদি 2 থেকে 12 মাসের বাচ্চা হয়, ঠিক আছে, এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে 2 to 12 মান্থ। 2 থেকে 12 মাসের যদি বাচ্চা হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে 50 ব্রিডস পার মিনিট হলেই আমরা সেখানে বলবো যে ফার্স্ট ব্রিডিং করছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার বলেছে 6 মান্থের মধ্যেই করছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু যদি আমাকে বলে দেয় যে 12 মান্থের বেশি, তার 2 মান্থের কম, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে যাবে 7 ব্রিডস পার মিনিট, ওকে, বোঝা গেল, ওকে। নেক্সট, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ক্যালকুলেটিং দ্য বেবি সারফেস এরিয়া অফ দ্য বার্ন অফ দ্য চিলড্রেন, দেখো এখানে তো সব থেকে আমাকে যদি অ্যাপ্রোপ্রিয়েট বেস্ট বলে,
আমি তো এখানে মানে যদি দিয়ে জিজ্ঞেস করে আমি বলবো লন ব্রাউডার চারটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট, ঠিক আছে। কিন্তু এখানে দেখো প্লামার মেথড এটা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়, রুল অফ 5টাও কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়, বাট রুল অফ 9 এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সেটা চিলড্রেন নয়, সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু আমাকে এখানে চিলড্রেন বলেছে। তো অপশন এ অ্যান্ড সি এটাকে আমরা কিন্তু আনতে পারি, ঠিক আছে, কারণ এখানে প্লামার মেথডও না খুব অ্যাপ্রোপ্রিয়েট না রুল অফ 5। তো এই অনুযায়ী আমরা এটাকে অপশন এ অ্যান্ড সিটা করছি। এই 88 নাম্বার কোশ্চেনটা, এটা যদি আমার যেটা আমি লিখলাম ব্রাউডার চার্ট যদি থাকতো তো সব থেকে বেস্ট হতো, যাই হোক ওটা নেই বলে আমাদের অপশন ডিটাকে বেছে নিলাম। নেক্সট, বুট সেফ হার্ট ইজ সিন, এটা আমরা জানি টেট্রালজি অফ ফ্যালোতে দেখা হয়। এটা অ্যাসাইনোটিক না সাইনোটিক? এটা হচ্ছে গিয়ে সাইনোটিক, সাইনোটিক কনজেনাইটাল হার্ট ডিজিজ। নেক্সট, পজিটিভ অর্গানিজম অফ এ ক্যানক্রয়েড, এটাও হচ্ছে গিয়ে মানে এটার কারণ কি না, এটার কারণ হচ্ছে গিয়ে অপশন ডি হিমোফিলিয়াস, ঠিক আছে। এটা আসলে কি, এটা হচ্ছে গিয়ে তোমার একটা মানে সেক্সুয়াল ডিসঅর্ডার আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট, প্রিন্সিপাল অফ এ গুড বডি মেকানিজম ইনক্লুড, কি হবে না বি মেনটেনিং দ্য ওয়াইড বেস সাপোর্ট, মানে এটা হচ্ছে গিয়ে আমার ইনজুরিকে হচ্ছে গিয়ে কম করবে, ইনজুরিকে আমার রিডিউস করবে, আমার সাপোর্ট সিস্টেমটাকে মানে ইনক্রিজ করবে, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে গুড বডি মেকানিজম, এটার মানে হচ্ছে গুড বডি মেকানিজম। তো এর প্রিন্সিপাল এটাই মেনটেন করবে ওয়াইড বেস অফ সাপোর্ট, ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট, এ মেজর অ্যাডভান্টেজ অফ এ পেরিটোনিয়াল ডায়ালিসিস ইজ ফলোড, এটা আমাদের মেজর কি হবে, লেস রেস্ট্রিকশন অন ডায়েট অ্যান্ড ক্যান পারফর্ম অ্যাট দ্য হোম, ফার্স্ট অপশনই আমাদের দেওয়া আছে, মানে এটা আমার বাড়িতেও পারফর্ম করা যাবে, আর মানে একটা রেস্ট্রিকশনও থাকছে, মানে খুব কম রেস্ট্রিকশন একটা থাকছে ডায়েটের ওপর, তাহলে তো এটা আমাদের খুবই একটা বড় অ্যাডভান্টেজ, তাই তো, ওকে। গ্লুকোজ ইজ ট্রান্সফার টু দ্য ফিটাস বাই, এখানে বলছে গ্লুকোজকে ট্রান্সফার করে ফিটাসে কি দিয়ে, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, একটা হচ্ছে গিয়ে সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে গিয়ে এন্ডোসাইটোসিস, আর একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে আমরা জানি যে গ্লুকোজ এটা হচ্ছে গিয়ে এমনই একটা মলিকুল যেটা প্লাসেন্টা মেমব্রেন দিয়ে সিম্পল ডিফিউশনে তো পাস করতে পারবে না, ঠিক আছে, এটা তো হবেই না, কারণ এটা এখানে যেটা প্লাসেন্টাটাকে ভেদ করতে পারবে না, কারণ এই মলিকুলটা একটু বড় আছে, তো হবে না। গ্লুকোজটা কি আমার লার্জ মলিকুল, ওকে। এবারে থাকছে গিয়ে কি অ্যাক্টিভ ট্রান্সফার, মানে এখানে একটা শক্তির দরকার, কিন্তু আমার এখানে কোনো এনার্জি এখানে হচ্ছে গিয়ে তোমার লাগার দরকার, বাট আমার গ্লুকোজ ট্রান্সফারের জন্য কোনো এনার্জি লাগে না, সুতরাং আমি এটা করব না, তাহলে অ্যান্সার এ হচ্ছে গিয়ে বেস্ট অ্যান্সার, ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনে কি হবে না, এখানে যে সাবস্টেন্স মানে এখানে গ্লুকোজ সেটা ট্রান্সপোর্ট হয়, সেল মেমব্রেনকে ট্রান্সপোর্ট করতে পারে, কিন্তু এটার একটা ক্যারিয়ার লাগবে, ক্যারিয়ারটা একটা প্রোটিনই থাকে, ঠিক আছে, দিয়ে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসে, কিন্তু কোনো এনার্জির দরকার হয় না, সেই জন্য অ্যাক্টিভ ট্রান্সফারটা আমার উত্তর হলো না। নেক্সট হচ্ছে গিয়ে 94টার কি বলছে, দ্য সাইট অফ আইএম ইনজেকশন চাইল্ড লেস দ্যান 1 ইয়ার, 1 বছরের নিচের জন্য আমরা জানি বেস্ট অ্যান্সার হবে গিয়ে এখানে অপশন সি, যেটা হচ্ছে গিয়ে তোমার ভ্যাস্টাস ল্যাটারালিস সাইজ, ঠিক আছে, মানে যে বেবি যে পা যে থাই পোর্শন ওখানে হচ্ছে গিয়ে একবারে মিডিল পয়েন্টে গিয়ে আমার ইনজেকশন সাইটটা হবে, ঠিক আছে। নেক্সট, which of the following is an appropriate statement for the principle that the patient is accepted exactly as he is, এখানে কি হবে, এখানে রাইট আনসার হবে যে একটা মানে তোমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট তুমি কোনটা বলবে বা প্রিন্সিপাল তুমি কোনটা বলবে, যে পেশেন্টকে তুমি অ্যাকসেপ্ট করছো যেমন পেশেন্ট ঠিক সেরকম ভাবে, তুমি কোনো পেশেন্টের উপর দাবি রাখতে পারো না যে পেশেন্টটা আমার এরকম হতে হবে তবেই আমি পেশেন্টকে কেয়ার দেবো না অথবা দেবো না, এই অ্যাটিটিউডটা তোমার থাকলে হবে না, ঠিক আছে। তা সেই অ্যাটিটিউডটার জন্য এখানে বেস্ট দেখো স্টেটমেন্ট এটা, বিইং নন জাজমেন্টাল অ্যান্ড নন পোনেটিভ, ঠিক আছে, মানে তোমাকে সবসময় নন জাজমেন্টাল হতে হবে, তোমাকে পেশেন্টকে নিয়ে কোনো রকম জাজ করলে হবে না, কোনো জাজমেন্টাল অ্যাটিটিউড রাখলে হবে না, ওকে। নেক্সট 96 সেটা হচ্ছে গিয়ে তোমার বলেছে লাবেলা ইনডিফারেন্স ইজ সিন ইজ, কি হবে, ডিসোসিয়েটিভ ফোবিয়া, তারপর হচ্ছে সিজোফ্রেনিয়া, আর একটা হচ্ছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিক তো হবে না এখানে, ফোবিকও হবে না আর বাইপোলারও হবে না, অপশন এ যেটা সেটা হচ্ছে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার,
ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে কি ব্যাপারটা থাকে না, এখানে যে পার্সন, ঠিক আছে, যে পার্সন তার ল্যাক থাকে কনসেন্ট, ল্যাক অফ কনসেন্ট, ল্যাক অফ কনসেন্ট অ্যাবাউট দেয়ার সিমটম, সেই সম্পর্কে তাদের কনসেন্টটা থাকে না, তো সেটাই লাভেলা ইনডেফিসিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে। নেক্সট, দ্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া রেজাল্ট ফ্রম দ্য ডেফিসিয়েন্সি অফ, এখানে হবে গিয়ে ভিটামিন B12 অ্যান্ড দ্য ফলিক অ্যাসিড, এইটাই হচ্ছে গিয়ে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মানে যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াটা হবে। ভিটামিন সি হচ্ছে গিয়ে অ্যাবজর্পশনে হেল্প করে আয়রনকে। নেক্সট, one idea runs into the another without connection, without connection, thereby the speech is the disjoint or the disconnected, this progression level of the thought, এখানে যেটা দিয়েছে ফ্লাইট অফ আইডিয়া, নেক্সট দ্য ইনকোহারেন্স, তারপরে হচ্ছে গিয়ে ট্যানজেন্সিয়ালিটি আর হচ্ছে পারসিভারেশন, এগুলো কিন্তু সবকটাই হচ্ছে গিয়ে আমার থট ডিসঅর্ডার, থট ডিসঅর্ডারের মধ্যে পড়ে। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে উইদাউট কানেকশন, মানে কোনো কানেকশন থাকবে না, আর ডিসজয়েন্ট, তখন তো আমি এটা চোখ বুঝে করে দেব ইনকোহারেন্স। এটার আর একটা যেটা সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ড স্যালাড, ঠিক আছে, মানে একটা কথার সাথে সামঞ্জস্য রেখে আর একটা কথা এরকম করে বলে যাচ্ছে, কিন্তু তাদের বাস্তবের হয়তো কোনো কানেকশন নেই। আমরা অনেক সময় বলে ফেলি না এই এই ব্যাপার সেই ব্যাপারগুলোকে নিয়ে একবারে এমন একটা কথা বলি যেটা হয়তো কোনো বাস্তবে কোনো মিনিং নেই, জাস্ট মিল রেখে রেখে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলতে লেগে যায়, সেটা ওয়ার্ড স্যালাড। ফ্লাইট অফ আইডিয়া মানে আমার একটা কথা বলতে বলতে আমি অন্য কথায় চলে যাচ্ছি, মানে আমি বলছি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপর আমি ভাত খেয়েছি, ঘুমিয়েছি, কালকে পড়তে বসেছি, এরকম করে মানে একটার সাথে একটা কোনো লিঙ্ক আউট নেই, আমার একটার পর একটা আইডিয়া চলিয়ে আসে, ঠিক আছে। আর ট্যানজেন্সিয়ালিটিটা কি, মানে আমাকে একটা কথা জিজ্ঞেস করা হলো, সেই কথাটার ডিরেক্ট উত্তরটা আমি দিলামই না, তাকে ঘুরিয়ে 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 আর বাকি সবই কথাই বললাম, ঠিক আছে। আর পারসিভারেশনেরটা হচ্ছে একটা মানে কোনো একটা ওয়ার্ড সেটা আমার মাথায় ঢুকে গেছে, এবার আমি যতগুলো কথা বলছি তার মধ্যে সেইগুলোকে মিক্স করে করে বলছি, তো এখানে আমার অত জানার দরকার নেই। এখানে উইদাউট কানেকশন অ্যান্ড দ্য ডিসজয়েন্টেড বলেছে, অ্যান্সার হবে গিয়ে ইনকোহারেন্স, যেটা হচ্ছে ওয়ার্ড স্যালাড। ওকে, নেক্সট, দ্য নর্মাল রেঞ্জ অফ এ সিরাম ক্রিয়েটিনিন ইন অ্যাডাল্ট, কত হবে এটা আমি কালকেও পড়িয়েছিলাম, প্রিএক্লেমশিয়ার ক্ষেত্রে পুরো নর্মাল রেঞ্জ বলে দিয়েছিলাম, তো এই নর্মাল রেঞ্জ হবে গিয়ে বি 0.7 to 1.3 mg/dl। অ্যান্ড নেক্সট, জননী সুরক্ষা যোজনা ওয়াজ লঞ্চ ইনটু দ্য ইয়ার, এটা হচ্ছে গিয়ে 2005 সালে করা হয়েছে। আরও যদি এটা একটু জানতে চাও তাহলে সেটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসে করা হয়েছিল। আর এর এম যেটা ছিল, এর মেন এম সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে সবারই যাতে একটা মানে মেডিকেল সিস্টেমের মধ্যে থেকে তার ডেলিভারিটা হয়, হসপিটালে এসে তার যেন প্রপার ডেলিভারিটা হয়, বাড়িতে থেকে যাতে ডেলিভারি না হয়, এটাই জননী সুরক্ষা যোজনার মেন এম, ইনস্টিটিউশনাল ডেলিভারি করা, ঠিক আছে, যাতে মা বাচ্চা দুজনেই হেলদি থাকে আর সুস্থ থাকে। এটা 2005 সালের এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল। সো থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী আমাদের এখানে যে 3টে পার্ট আমরা করেছিলাম, 3টে পার্টই আমরা কমপ্লিট করে নিয়েছি, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা অবশ্যই যদি কোনো একটা টপিক নিয়ে বুঝতে চাইছো বা কোনো একটা টপিক আমাকে সাজেস্ট করে দাও যে এই টপিকের ওপর একটা ভিডিও পেলে ভালো হয়, তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ।